নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। কমলপুর শহরের হারের খলা হাই স্কুল সংলগ্ন এলাকার পুকুর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম রাজেশ দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনা তদন্তে নেমেছে কমলপুর থানার পুলিশ। কমলপুর শহরের হারের খোলা হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা রাজেশ দাস, বয়স 37 বছর। পিতা মৃত নির্মল চন্দ্র দাস। রাজেশ দাসের বড় ভাই রাকেশ দাস জানান, তার ছোট ভাই রাজেশ দাস অবিবাহিত। রাজেশ প্রায় সময় মদ্যপান করত। বিগত 4 থেকে 5 দিন ধরে ভাত খেত না রাজেশ। তবে বৃহস্পতিবার সে মদ্যপান করেনি। বৃহস্পতিবার বিকালে এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। রাকেশ দাসের ধারণা, সন্ধ্যার সময় রাজেশ পুকুর পাড়ে গিয়ে পুকুর থেকে মাছ বের যাচ্ছে কিনা দেখার জন্য। পুকুর পাড়ে যাওয়ার পর রাজেশ পুকুরের জলে পড়ে যায়। তারপর সে আর পুকুরের জল থেকে উঠতে পারেনি। গভীর রাত পর্যন্ত রাজেশকে দেখতে না পেয়ে তার মা বড় ছেলে রাকেশকে ঘটনার বিষয় জানায়। রাকেশ রাতের বেলায় অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু রাজেশের কোনো হদিশ পায়নি। শুক্রবার সকালে রাকেশ নিজেদের পুকুরে ছোট ভাই রাজেশের ভাসমান মৃতদেহ দেখতে পায়। অনুমানে বিকালে সন্ধ্যার আগে মা আমি টুকটুক চালাইছি। টুকটুক চালাই বাড়ি যাওয়ার পরে মা কইছে কয় এত বিকালে কইছেন গেছে আর দেই না দিই তেমন পাই যায়। অনেক সময় 3-4 বার বাইরে বাড়ির থেকে অত তো আর আমিও গুরুত্ব দিছি না। আইসে না আইসে কইতেন না, আমি তো রাত্রে ভাত খাই ঘুমাইছি। সকালে উঠলাম কি আইসে না বলে মা কইছে কোথায় ভোট দিয়ে গেছে নি, একবার দেখতে আসলে। সন্ধ্যার সময় একবার কইছে, পরে দেখলাম দেখা গেছে না। এবারে সকালবেলা ওইটা আমি স্কুলে যাইতাম কি বাচ্চারা লেয়া ইংলিশ মিডিয়ামে পড়ে। আজকে সকালে রেডি হয়েছি। এবার পুকুর দিয়ে যখন দেখা যাচ্ছে ওই পুকুরে এক পাশে বাইশা রয়েছি। এবারে মা মিলে কেমনে মারা যেতে পারে আমার আইডিয়া 2-3 দিন ধরে 4-5 দিনই পাই ভাত খাইতেছে নাকি টাইম মতো ডিম করতো। কালকে আবার কালকে আবার এসব খাইছে হয়েছে না। কালকে ভালোই দেখছি আমি। অনুমানিক ধরেন না 3:30টার সময় আমি বাচ্চারা লিয়ে এসে মাস্টার আবার গেছি টিউশনে। তারপরে আমি আইতে সন্ধ্যা হয়েছি কি সেটা। তো পুকুর পাড়ে কিভাবে? পুকুর পাড়ে বলতে আমার পুকুরটি আছে না, সমতলের দিকে নেশা জায়গা কি, পুকুরতে মাছ বাড়ি জায়গা। তো ওই 5 সময় নেটও ঠিক আছে, দেখবার লাগা যাওয়া হয়নি। আমিও যাই অনেক সময়, এও যায়। ওই গেছে হয়তো আমার যেটা আইডিয়া এখান থেকে মাথা ঘোরায় পড়ছে আর হয়েছে না, বাবা স্ট্রোক করছে, অনেকটা কিছু হইতে পারে। ও এমনিতে কি বিবাহিত? না, বিবাহিত না, এমনিতে বিয়ে বাস। বয়স কত? বয়স ধরেন না 36। রাকেশ ছোট ভাই রাজেশের মৃতদেহ পুকুরে চলে দেখতে পেয়ে ঘটনার বিষয়ে পাড়া প্রতিবেশীদের জানায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে কমলপুর থানার পুলিশ ও এলাকার লোকজন। পুকুরের জল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। তারপর ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা বিরাজ করছে। সান্দন টিভি। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে হত্যার চেষ্টা করল শ্বশুর এবং কাকা শ্বশুর বলে অভিযোগ। ঘটনা উদয়পুর মোড়াপাড়া জয়ন্তী এলাকায়। গৃহবধূ সানিয়া আক্তারের পিতার অভিযোগ, 1 বছর আগে সামাজিকভাবে তিনি মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাচ্চু মিয়ার সাথে। বিয়ের সময় ছেলের বাবার চাহিদা মতো 1 লক্ষ টাকা নগদ সহ আসবাবপত্র এবং অন্যান্য যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। বিয়ের পর থেকে সানিয়া আক্তার এবং তার স্বামী বাচ্চু মিয়া ভালোবাসার সম্পর্কে সংসার যাপন করছিল। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা ছিল না, কিন্তু শ্বশুর কাসিম আলী এবং দেবর সিরাজ মিয়া সহ শাশুড়ি সানিয়াকে 15 দিন পণের দাবিতে নির্যাতন শুরু করে। এমনকি সোনিয়ার শ্বশুর এবং দেবর তার স্বামীকে 2 দিন আগে প্রচণ্ড মারধর করেছিল বলে অভিযোগ। বাপ ভাইয়ের মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে স্বামী বাচ্চু মিয়া বৃহস্পতিবার ফাঁসিতে আত্মহত্যা করে। বাচ্চু মিয়ার আত্মহত্যার পর তার বাবা, ভাই এবং মা গৃহবধূ সানিয়া আক্তারকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করে। কি হয়েছে, মেয়ের বিয়ে দেওয়ার পরে বাপুদের ভিতরে ঝগড়াঝাটি সবসময় চলে। ঝগড়াঝাটি হওয়ার পরে এদিকে আমরা বাড়ির খবর দিছে, যাইতাম মিলে আমি আমার সম্বন্ধিত মন্দির লয়ে গেছি। যাওয়ার পরে ওই পঞ্চায়েতের প্রধান তারা রাখছে, রাইকা ছেলেকে টেয়া বুঝে হিসাব চায় তারা। এইসব আলোচনা হয়েছে। হওয়ার পরে ছেলেরা আবার ছেলের বাবু মারছে, ছেলেরা মারছে। মারার পরে দিয়ে মিলমিলাপ করে দিয়ে এবার হয়েছে। এরপরে তারা সেপারেটভাবে চলতেছে ভালোই, এতদিন কোনো বিগত প্রতিদিন 6 মাস 7 মাস কোনো কিছু আমরা শুনছি না। ইদানিং আজ 2-3 দিন হয়েছে, ঈদের আগটা দিয়ে সিজার হয়েছে। আমিও ব্লাড কার্ড ব্যবস্থা করে দিয়েছি, আমরাও সবাই গেছি। সিজারে বাচ্চা হয়েছে।
কইছে আমার বাড়ির দিয়ে তো তারা কইছে না, তারা তাই এতদিন যেভাবে আছে আমরা বাড়িতে নিতে, তারা লইয়ে গেছে। লইয়ে যাওয়ার পরে আমরাও গেছি, যাইয়া নাম টাম রাখছে, গেছি আইসি ভালোই। তার মাঝে ঈদের 2 দিন না 3 দিন পরে ফোন করে করলো হ্যাঁ বাবু এর লোকে ঝগড়া করে কি এরে মানে ফোনে আমরা লোক না আইও। আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমি মাছ ধরতেছি, মাছটা ধরিয়া আমু আইয়া সেটা ঠিক হয়েছে জিগাম। আজকে সোয়ার 25 দিন রাত্রেবেলা কার্যালয় গেছিরা, 1টা বাজে গাড়ি নিয়ে গেছে গাড়ির মাঠে। তারপরে আইসিরা আবার ঘুমিয়ে গেছে। আজকে সকালবেলা কার্যালয় যে তারা বাপের আর পিঠে কার্যালয় গেছিরা, ঘরে আইয়া কান্দাছিরা, দরজালি বাড়ি দিয়ে লেছে, দরজালি বাড়ি দিয়েছিরা, তারপরে দিয়েছিরা ফাঁসি দিয়ে লেছে। 2বার, একবার দরজা বাড়িছে আইসে আবরে তুলে আদর করে আবার গেছে। তারপরে দ্বিতীয়বার দেখি আমি মোবাইলে কথা কয়, আমি মনে করছি যে ঘরের মধ্যে মোবাইলে কথা কয়। তারপরে দিয়েছিরা আমি আর দেখি কোনো শব্দ হয় না। এবার আমি চিল্লানি দিতারি না, দরজা আমি বাইরে গেছি, তারা হে ঘর কাকা শ্বশুর আর শ্বশুরে বয়ে বয়ে কথা কয়, আমার জামাইরে বক্তা চাইতে। তারপরে দিয়েছিরা তারা আইয়ে না, তাই আমার দেওয়ারে রাস্তার থেকে দেখছে আমি তো দরজা বাইরে গেছি। তা আইসা এসেরা জামাইরে না ধরেছিরা আমারে মারণ আরম্ভ করছে, থাবড়া দিয়ে খাড়ের মধ্যে হারাই দিচ্ছে ইডাল দিয়ে। পরে দিয়ে আমি আবার বইছি, আবার শ্বশুরে এসে সিফা দিয়ে ধরছে, দইরা গালো কামড় দিয়ে রাখছে, ছাড়ে না। আর আমি সাইডটাইতেছি, তারপরে তারা আবার দুয়ার বাইন্ডাছিরা, দুয়ার লাগে। পাচার বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদের ঘটনায় গ্রেপ্তার 5, ইজ্জত বাঁচালো বিশালগড় থানার পুলিশ। বিশালগড় থানাধীন চেলিখোলায় পাচার বাণিজ্য বন্ধের দাবিতে পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকে ধাওয়া করার ঘটনায় গ্রেপ্তার 5 জন। তারা বৃহস্পতিবার রাতের বেলা এলাকার পরিস্থিতি উত্তপ্ত করেছিল, পুলিশের পেছনে ধাওয়া করেছিল। শেষ পর্যন্ত পুলিশকে ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়ে পালিয়ে আসতে হয়েছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। বিক্ষুব্ধ জনতার অভিযোগ ছিল পুলিশকে ম্যানেজ করে চলছে চিনি পাচারের ঘটনা, আর পাচারকারীদের গাড়ির দ্রুত চলাচল করতে গিয়ে মানুষ প্রাণ হারাচ্ছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। চিনিবোঝাই গাড়ির ধাক্কায় অকালে প্রাণ গেল এক তরতাজা যুবকের। বক্সনগরের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিশালগড় চেলিখোলায় একইভাবে চিনির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তরতাজা যুবকের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার সমস্ত মানুষজন। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সন্ধ্যার সময় চেলিখোলা থেকে TR 07C5150 নম্বরের একটি বাইক নিয়ে মামা ভাগিনা বিষ্ণু লোধ ও বিজয় দাস বিশালগড়ের উদ্দেশ্যে আসার পথে চিনি বোঝাই একটি বোলেরো গাড়ি প্রচণ্ড দ্রুত গতিতে তাদেরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় মামা বিষ্ণু লোধের, বয়স 30 বছর। দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বিষ্ণু লোধকে মৃত বলে ঘোষণা করেন এবং বিজয় দাসের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আগরতলাতে রেফার করে দেওয়া হয়। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বোলেরো গাড়িটি। খবর জানাজানি হতেই প্রথম মুহূর্তের মধ্যে কয়েক শতাধিক লোকজন বিশালগড় বক্সনগর মূল সড়কটি অবরোধ করে বসেন। মৃত্যুর খবর প্রচার হতে উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠেন। ঘটনাস্থলে 2 জন পুলিশ অফিসার সহ কয়েকজন কনস্টেবল আসলে তাদের ধাওয়া করতে থাকে উত্তেজিত জনতা। পুলিশ কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচাতে উল্টো দৌড়াতে থাকে। পরিস্থিতি ভয়ানক খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এবং বিশালগড় থানার ওসি বিশাল পুলিশ এবং TSR বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। আর এই ফাঁকে ঘর থেকে বেরিয়ে আসেন কয়েক হাজার নারী পুরুষ। পুলিশকে ব্যারিকেড করে ভেঙে উত্তেজিত মানুষ অকথ্য ভাষায় স্লোগান দিতে থাকে। সাধারণ মানুষের বক্তব্য, এটাই বিশালগড় থানার পুলিশের সঠিক প্রাপ্য ছিল, কারণ দীর্ঘদিন ধরে বিশালগড় বক্সনগর রোড ধরে প্রায় প্রতিদিন কয়েকশো গাড়ি অবাধে চিনি নিয়ে বাংলাদেশ পাচার করে। বস্তাপিছু পুলিশের 50 টাকা। 50 টাকা বস্তা করে পুলিশ অবাধে ছাড়পত্র দিয়ে দিয়েছে চিনির গাড়িগুলিকে। আর সে সুযোগকে কাজে লাগিয়ে গাড়ির চালকরা তাদের ইচ্ছামতো রাস্তা দিয়ে চলাচল করছে। চিনি বোঝাই গাড়ির মধ্যে ফেন্সি, অ্যাসকপ, ইহাবা, গাঁজা সহ সমস্ত কিছু অবাধে পাচার হচ্ছে বাংলাদেশে। যেহেতু পুলিশ এবং রাজনৈতিক নেতারা পয়সার বিনিময়ে চিনির গাড়িগুলিকে অবাধে ছাড়পত্র দিয়ে দিয়েছে, সে সুযোগে অবৈধ কারবারিরা বাংলাদেশে অবাধে নেশা সামগ্রী পাচার করে দিচ্ছে। এখন পর্যন্ত গত 1 বছরে শুধুমাত্র এই চিনির গাড়ির ধাক্কায় বক্সনগর বিশালগড় রোডে মোট 5 জন লোকের অকালে মৃত্যু হয় এবং 124টি গাড়ি যান দুর্ঘটনা ঘটে। এতগুলো ঘটনা সংঘটিত হওয়ার পরেও হুঁশ ফেরেনি বিশালগড়, বক্সনগর সহ একাধিক থানার
পুলিশ অফিসার এবং ওসিদের। তারা মোটা অঙ্ক কামাতে মানুষের জীবন নিয়ে খেলা করছে। তাই এবার নড়েচড়ে বসেছে আমজনতা। তাই এবার পুলিশ এলাকায় গিয়ে মানুষকে শান্ত থাকার বার্তা দিলে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। তাই পুলিশ ইজ্জত বাঁচাতে এবার 5 জনকে জালে তুলে বাহাবা দেখাতে চাইছে। এখন দেখার বিষয় পরিস্থিতি কতদূর এগিয়ে যায়। সান্দন টিভি। সাবরুম থেকে 14 বছর 1 মাসের এক নাবালিকা মেয়ের সাথে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়ে পালিয়ে গিয়েছিল মোহনপুর কলকলিয়ার অজয় সরকার নামে এক যুবক। দীর্ঘ 8 দিন পর বুধবার রাতে মোহনপুর কলকলিয়া থেকে নাবালিকা মেয়েকে উদ্ধার করে সাবরুম থানার পুলিশ। সাথে অজয় সরকার নামে যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার প্রেমিক যুগলের সাথে কথা বলেন চাইল্ড লাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে মান্না চৌধুরী। সাবরুম থানার পুলিশ অজয় সরকার নামে যুবককে সাবরুম আদালতে প্রেরণ করেন। সাবরুম আদালত অভিযুক্তকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বলে জানান থানার ওসি অপু দাস। এই মাসেরই 19 তারিখে আমাদের এখানে একটা জন্তু দাস নামে অরিজিনালপুর একটা কমপ্লেন আছে যে ওনার মাইনর মেয়ে কিডন্যাপ হয়েছে এবং মেয়ে সন্দেহভাজন একটা ছেলের সিধাই মনপুর একটা ছেলের নামও বলে। সেই কেসের আমরা একটা এফআইআর রেজিস্টার করি, করার পরে আমরা তদন্ত চালু করি এবং তদন্ত করতে গিয়ে আমরা গতকালকে আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমাদের পুলিশ টিম সিধাই থানাতে যায়। সিধাই থানা এবং লেফুঙ্গা থানা এলাকাতে সিবিএসসি ও সিবিএসসি পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ জেলার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় দক্ষিণ জেলা শিক্ষা দপ্তর বিলোনিয়া সচিন দেববর্মন অডিটোরিয়ামে শুক্রবার দুপুর 12টা নাগাদ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয় এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। পাশাপাশি দক্ষিণ জেলার 3টি বিদ্যালয়ের 5 জন শিক্ষককেও সংবর্ধনা প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সাথে ছিলেন দক্ষিণ জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল, জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত, পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার। ছাত্রছাত্রীদের পড়াশোনার উৎসাহ প্রদান করতে এই অনুষ্ঠান বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী আরও বলেন, শিক্ষা হলো এমন একটি শক্তিশালী অস্ত্র যার দ্বারা গোটা বিশ্বকে আমরা পরিবর্তন করতে পারি। তাই শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি এদিন বিদ্যালয়গুলির বিগত দিনের অবস্থান সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, আগে স্কুলগুলিতে পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা ছিল না। আজ বিদ্যালয়গুলির মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা হয়েছে। বিশেষ করে বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে, যার ফলে এখন শুধু আর শহরাঞ্চলের স্কুলগুলির পাশাপাশি গ্রাম অঞ্চলের স্কুলগুলোর ফলাফল ভালো হয়। বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত স্কুলের মধ্যে সাবরুম স্কুলের ছাত্র প্রথম স্থান অধিকার করেছে বলে জানান মন্ত্রী। সমস্ত আমাদের যারা স্টুডেন্টরা রয়েছেন, আপনাদের অবগত জন্য আমি বলার চেষ্টা করব যে আমাদের একজন খুব শিক্ষিত, ওনার বাণী, যিনি নেলসন ম্যান্ডেলা, উনি বলেছেন শিক্ষার সম্বন্ধে, education is the most powerful weapon which you can use to change the world. শিক্ষা হচ্ছে আমাদের খুব একটা পাওয়ারফুল অস্ত্র, যে অস্ত্রটা আমরা ব্যবহার করে সারা পৃথিবীকে আমরা পরিবর্তন করতে পারি। আজকে ডিএম সাহেবের যিনি বলার জন্য চেষ্টা করেছে, ওনার বিভিন্ন তথ্য অনুযায়ী শিক্ষা ছাড়া আমাদের সমাজ বা আমাদের রাজ্য বা আমাদের দেশ বা আমাদের প্রত্যেকটা মানুষের জীবন আমরা কোনোদিনে পরিবর্তন করতে পারি না। তাই এডুকেশন, আমরা সময়ে সময়ে বলি, এডুকেশন হচ্ছে আমাদের সমাজের জন্য ব্যাকবোন।
অবিলম্বে ফসলের ন্যূনতম C2+50% সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি। এদিন বিক্ষোভ মিছিল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ধিক্কার জানানো হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি জানান, রাজ্য কৃষকদের অবস্থা অত্যন্ত করুণ। তাদের আয়ের উৎস ফসল পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। বিগত কয়েক মাসে 3টি প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের কৃষকদের। জমিতে ফসল নষ্ট হয়ে গেছে। তারপর সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, রাজ্যের মুখ্য সচিব এবং কৃষি দপ্তরের আধিকারিকের সাথে দেখা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা দাবি জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায়নি কৃষকরা। তাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, 5 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত রাজ্যের অন্যান্য জেলায় বিক্ষোভ মিছিল করা হবে। রাজ্যের অর্থনীতি নির্ভর করে কৃষির আয়ের উপর। আমাদের রাজ্যে এখনো কৃষকের প্রধান ফসল হলো ধান। গত মরশুমে আমরা হিসাব করে বলেছিলাম যে বড় ফসল হয় সেটা 60% কম হয়নি, কারণ জলসেচের সমস্ত উৎস প্রায় নষ্ট হয়ে গেছে। শুধু উদয়পুর, সোনামুড়ার জলা জায়গা যেগুলো আছে সেখানে ফসল হয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পরপর 3টা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে ধান, সবজি সহ সমস্ত ধরনের ফসল। আমরা মুখ্যমন্ত্রী, তারপরে হলো কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, আমাদের জেলা মহকুমাগুলো ডিএম, এসডিএম, কৃষি দপ্তরের যারা আধিকারিক, সবার সঙ্গে আমরা কথা বলছি। সবাই একই সুরে প্রায় কথা বলি, হ্যাঁ হয়ে যাবে। কৃষির সমস্যাটা আমরা সিরিয়াসলি দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে শুক্রবার থেকে কমলপুর মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয় জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত শিবিরের শুভ উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন সুব্রত মজুমদার, কমলপুর প্রেস ক্লাব সম্পাদক সুপ্রিয় দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন দেববর্মা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। 28 জুন থেকে শুরু হওয়া উক্ত শিবির চলবে আগামী 4 জুলাই পর্যন্ত বলে জানান উদ্যোক্তারা। আমি সবার জন্য, ভারতবর্ষের মানুষ প্রথমে একথাটা বলেছে, ভারতবর্ষের মানুষই প্রথম বলেছে বিশ্ব শান্তির কথা। আজকের দিনে দেখি মানুষ যুদ্ধ নয় শান্তি চাই মিছিল করে। আমরা 2000 বছর আগে কাকে দিয়ে বলেছি? গৌতম বুদ্ধ, সম্রাট অশোক, যিনি সিংহাসনে না বসে মাটির সিংহাসনে বসতেন, প্রজার কল্যাণে কাজ করতেন, পশু পাখির দুঃখ দুর্দশা নিবারণের জন্য চেষ্টা করতেন। আর তখন ভারতবর্ষের বিশ্বের মানুষ কি করত? মারামারি, কাটাকাটি, অসভ্যতা, নোংরামি। আমরা অনেক আগে থেকেই শিক্ষিত। জানি না 8, 9, 10 তোমাদের ইতিহাসে সিন্ধু সভ্যতা পড়ানো হয় কিনা। সিন্ধু সভ্যতা সৃষ্টি হয়েছে 5000 বছর আগে। 1922 ইংরেজিতে মাটির নিচ থেকে সিন্ধু অঞ্চলে সিন্ধু সভ্যতা বের করা হয়েছে। সবাই গোটা বিশ্ব অবাক হয়ে দেখেছে ভারতবর্ষের প্রাচীন সভ্যতা বিশ্বের অন্যান্য সভ্যতা থেকে তখন ছিল অনেক অনেক এগিয়ে। আধুনিক বাড়িঘর, নালা নর্দমা, পাকা ঘর, স্নানের জন্য আলাদা ঘর 5000 বছর আগে। আর সেই সময়ে বিশ্বের বহু দেশে মানুষ কাঁচা মাংস খেত। শিশু শ্রমের বিরুদ্ধে সাবরুমের বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে হানা দিল শিশু সুরক্ষা কমিশন সহ প্রশাসনিক কর্মীরা। উদ্ধার হয় 2 জন শ্রমিক। তাদের বয়স জানার চেষ্টা করছে অভিযানের নেতৃত্বে থাকা আধিকারিকরা। পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা অফিসার মান্না চৌধুরী, সাবরুম মহকুমা শ্রম আধিকারিক অমিত কর এবং সাবরুম থানার পুলিশ। তবে পুলিশ শিশুর সুরক্ষা কমিশনের এই ধরনের অভিযান বিগত দিনেও ছিল বলে দাবি করেন আধিকারিকরা এবং মানুষের মধ্যে অনেকটা সচেতনতাও আনা সম্ভব হয়েছে বলে জানান তারা। ন্যাশনাল চাইল্ড প্রোটেকশনের
যে কমিশনারের নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা চাইল্ড ট্রাফিকিং আর চাইল্ড লেবার এগুলোর উপর দক্ষিণ জেলা জুড়েই ইন্সপেকশন চলছে। তো আমরা আজ সাবরুমে বিভিন্ন খাওয়ার দোকান, হোটেল এগুলোতে আমরা ইন্সপেকশন করছি কোনো ধরনের আন্ডারেজ লেবার কাজ করছে কিনা। আমার সাথে আছেন মহকুমার লেবার ইন্সপেক্টর, আছেন সাবরুম থানার এসআই। আমরা এই মুহূর্তে সব জায়গাতেই আমরা ইন্সপেকশন করে নিয়েছি। আমরা কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, অ্যাডমিশনের কিছুটা একটা সমস্যা আছে, তো এটা আমরা দেখে নিচ্ছি। আমাদের ইন্সপেকশন চলছে, প্রত্যেক মাসে এভাবে জারি থাকবে। কোনো ধরনের চাইল্ড ট্রাফিকিং এবং চাইল্ড লেবারের উপর আমাদের যে ইন্সপেকশন এটা প্রত্যেক মাসে আমরা করব। শুক্রবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট কমিউনিটি হলে জনজাতি মোর্চার একদিনের এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সেমিনারের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিকাশ দেববর্মা। মন্ত্রীর সঙ্গে তিনি উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সম্পর্কে বাস্তব তথ্যচিত্র তুলে ধরেন উপস্থিত কার্যকর্তাদের সামনে। যারা পৃষ্ঠা প্রমুক্ত মেয়েরা নরকতেও তাহাকে সংমত নয়, যারা মর্দনী বড়রা তাহাকে সংমত নয়, সব দিকে নরকতেও সংমত নয়, গরম এখানে মাত্র নয়, গরম এখানে যারা কুড়ি বড় এখানে মাত্র নয়, বড় সাহায্য মাত্র নয়। বিজেপির বই করতে নয়, ঘুরি বড় সংমত নয়, যারা ঘুরি বড় বিক্রা বড় পাশে আপনার যা প্রতি বড় সংমত নয়, যত মাধ্যমে লাভা করে তিন করে কারেন্ট করে কোনো সংবাদ নেই। আগামী দিনের পূর্বাচুকি ভূত সিদ্ধান্ত খালি ভূত কারেন্ট ছুঁয়ে যাবো, ভূত লাভা ছুঁয়ে যাবো, ভূত তুই কাহা ছুঁয়ে যাবো সিদ্ধান্ত খালি সরকার কার্য করে দেয়। আবার বলে সংগঠন মজবুত কাজে সংগঠন মজবুত হয়েছে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরের যৌথ প্রয়াসে উদ্বোধন হলো বিদ্যার্পণের বেটি বাঁচাও বেটি পড়াও-এর অধ্যায়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। স্বাগত ভাষণ রাখেন জেলা শিক্ষা অধিকর্তা সুখময় নাথ, জেলা শিক্ষা এবং সোশ্যাল অফিসার প্রসেনজিৎ দেববর্মা উপস্থিত ছিলেন। জেলা শাসক বক্তব্য রেখে বলেন, অনুষ্ঠানটি হলো মূলত ছাত্রছাত্রীদের বাড়তি কিছু দেওয়ার জন্য এবং তাদের বিদ্যালয় বিমুখ থেকে মুক্ত করার জন্য। এ শিক্ষা বিদ্যালয়ের শিক্ষা থেকে সম্পূর্ণ আলাদা। যাদের বিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে কোনো দুর্বলতা থাকে তা পরিষ্কার করা হয় এই শিক্ষা অর্জনের মাধ্যমে। এই শিক্ষায় ছাত্রছাত্রীরা ও তাদের শিক্ষকের কাছে প্রয়োজনীয় বিষয় জিজ্ঞাসা করতে পারে, যার সঠিক উত্তর দিতে শিক্ষক শিক্ষিকারা বাধ্য বলে জানান জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। দেখেন, এটা স্কিম হচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মাধ্যমে আমরা শুরু করেছি। মূল হচ্ছে যে ছাত্রীরা যেখানে আছে, যে সমস্ত জায়গাতে রিমোট এরিয়াতে আমরা তাদেরকে এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবো, সেই সমস্ত মূল লক্ষ্য ছিল যে আমরা এসপিরেশনাল ব্লক প্রোগ্রামও আমাদের এখানে চলছে, আপনারা জানেন। সেটাই ছিল যে এসপিরেশনাল ব্লকের যতগুলি স্কুল আমরা যেখানে মূলত আমরা দেখি যে অনেক সময় ক্লাস 10-এর পরে ড্রপ আউট থাকে, ছাত্রীদের ক্ষেত্রে ড্রপ আউট আমরা বেশি লক্ষ্য করি। ওই সমস্ত জিনিসে আমরা ওই সমস্ত স্কুলে আমরা প্রাধান্য দিয়েছিলাম সমস্ত জায়গাতে। কিন্তু এখন আমরা এস্টাবলিশ করতে গিয়ে আমাদের যে সিস্টেমটা আমরা যেটা দেখছি যে সেটা ট্রায়ালেরও ব্যাপার আছে, যে কোন জায়গাতে সাকসেসফুলি সেটা রান করছে। আমাদের এখানে আশেপাশের কোনো কয়েকটা স্কুল আমরা নিয়েছিলাম, যাতে আমরা যে ইনিশিয়ালি যে আমরা সেটা টেস্ট করতে পারছি কিনা ভালোভাবে, সেটা আমাদের এখানে হচ্ছে কিনা। তো সেটা দেখার জন্য যেমন পদ্মপুর স্কুল আমাদের কাছে যে স্কুল, তো ওই স্কুলে আমরা এটা করেছিলাম যাতে ওই স্কুলেও স্মার্ট বোর্ড অ্যাভেলেবেল আছে। তো প্রথম যেটা হচ্ছিল সেটা হচ্ছিল যে মানে এই সমস্ত জায়গাতেই আমরা সিলেক্ট করব, আর এটা জাস্ট একটা শুরু হয়েছে আমাদের এই ইনিশিয়েটিভটা। তো শুরুতে আমরা কয়েকটা স্কুলে যেখানে আমরা এই ধরনের আমরা পেয়েছি
আর আমরা ওই সমস্ত ব্লক এরিয়াতে, যেমন অ্যাসপিরেশনাল ব্লক আমাদের এখানে দামছড়া দশটা আছে, সেগুলিতে যে সমস্ত জায়গাতে কানেক্টিভিটির একটা প্রশ্ন আছে, যে কানেক্টিভিটি, স্টেবল কানেক্টিভিটি লাগে। স্টেবল কানেক্টিভিটি যেখানে আছে, যেখানে স্মার্ট বোর্ড অলরেডি আছে, সেই সমস্ত জায়গাতে আমরা প্রপার সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। যেখানে মনে করেন স্মার্ট বোর্ড নেই, তো ওইখানে আমরা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মহানন্দ বৈষ্ণব পাড়ায় প্রধানমন্ত্রী সড়ক যোজনা বীরচন্দ্র মনুর মুখ রোড টু নিশিকান্ত মুরা সিং পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়। রাস্তা সংস্কারের মান ছিল খুবই নিম্নমানের, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যেই রাস্তাটি ভেঙে পড়ছে। এতে করে যান চলাচল থেকে শুরু করে লোকজনেরা যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে এই রাস্তা ভেঙে যাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সকলে চাইছে দ্রুততার সাথে গুণগত মান বজায় রেখে রাস্তাটি নির্মাণ করে দেওয়ার জন্য। কত অ্যাক্সিডেন্ট হইতে আছে, গীতা হইতে আছে, মানুষ কত ঠ্যাংটুং ভেঙে গেছে গা, রাস্তা সব ভেঙে গেছে গা। আমার পিডব্লিউও দেখে না, এমডিসিও দেখে না, এটা কেমন হইব? এটা কবে থেকে এমন ছিল? এইটা হয়েছে কিতাকে জানি ইয়ার থেকে এই আপনার আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে গা, ভাঙছে যেন। এটার ব্যাপারে কোনো পূর্ত দপ্তর কাছে আপনারা যোগাযোগ করছেন? আমরা ভূত দপ্তরের কাছে কার কাছে যোগাযোগ করবো এটা আমরা কইতাম পারি না। এই কইতাম পারি না দেখে এমন রয়েছে। আমরা ফোলাফানের কইছিলাম ফটো উঠাইয়া সারা দা ভিডালুরি দপ্তর কইয়া বা এমডিসি দপ্তর কইয়া। এমডিসি দপ্তরতে কিছুদিন আগে কাজ করে গেছে, রং টং লাগাই গেছে, অন্ত পুরাটা ভেঙে গেছে গা। আচ্ছা, বাঙ্গার পরে কোনো অফিসার বা কোনো কাজের জন্য এসব দেখাশোনা করতে আসছিল কি? না, আসে না, কেউ আসে না, আমরা দেখছি না, কেউ আসে না। এই যে এভাবে স্কুল বাস চলে, একদিন বন্ধ করে চাও, এখানে কমসে কম অন্তত 500 গাড়ি হইব, অটো বাইকে মিলাইয়া গাড়ি মিলাইয়া অন্তত 500-র উপর হইব। আর যাতায়াত তো বিশাল, এখান থেকে ধূপতলি যায় মানুষ, ওই তুলামুড়া যায়, ইয়ার পরে বিচ্ছন্নর দিকে আইয়ে ওই শান্তিবাজার যায়, এই রোড দিয়ে যায়। অন্তত কমসে কম মিনিমাম অন্তত 5000 লোক একদিনে এখান দিয়ে যাতায়াত করে না। কোনো দুর্ঘটনার খবর আছে নাকি এখানে? হ্যাঁ, দুর্ঘটনার খবর আছে। সেদিনকে বাইক লিয়া 2 জন ফইরা একবার ঠ্যাংটুং ব্যাংকে সিকরাইয়া মিকরাইয়া। শুক্রবার থেকে আমবাসা পঞ্চায়েতে রাজ্য ট্রেনিং ইনস্টিটিউটে 2 দিনের কর্মশালা শুরু হয় ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট TRLM এর। মূলত আগামী 1 বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরের কর্ম পরিকল্পনা তৈরি করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা বিবেক HB সহ অন্যান্য আধিকারিকেরা। অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা বিবেক HB বলেন, অন্যান্য বছরগুলিতে এই কর্মশালা শুধুমাত্র রাজ্য স্তরে অনুষ্ঠিত হতো। এই বছর থেকে নতুনভাবে জেলা স্তরেও এই কর্মশালার আয়োজন করা হচ্ছে। এর মধ্য দিয়ে বিভিন্ন ব্লক এলাকায় যারা রয়েছেন তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামী দিনের যে কর্মপরিকল্পনা রয়েছে সেটা তৈরি করা হচ্ছে। वर्कशॉप में है जो रोल आउट है, एक्शन प्लान का रोल आउट है। तो हमेशा क्या होता था कि स्टेट से एक प्लान रोल आउट होता था, तो हम उसी को ब्लॉक लेवल पे इम्प्लीमेंट कर रहे थे। पर दिस इज़ दी फर्स्ट टाइम कि हम लोग डिस्ट्रिक्ट लेवल पे रोल आउट प्लान कर रहे हैं, जहाँ पे वी आर कॉलिंग ऑल दी ब्लॉक्स एंड ब्लॉक का BMMS जो होता है, ब्लॉक मिशन यूनिट, तो उनको बुला के उनका क्या राय है या उनका क्या रिक्वायरमेंट्स है, तो अकॉर्डिंगली उनका भी हम लोग सजेशंस लेके, उनका भी रिक्वायरमेंट लेके अकॉर्डिंगली हम लोग कस्टमाइज करके हम लोग डिस्ट्रिक्ट लेवल का एक प्लान बना रहे हैं। तो दिस इज द फर्स्ट टाइम। ভারতীয় জনতা পার্টি মার্গদর্শক হিসেবে পরিচিত শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাণ দিবস থেকে শুরু করে জন্মদিন পর্যন্ত পক্ষকালব্যাপী বিভিন্ন কাজকর্ম রাখা হয়েছে। শুক্রবার এরই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উদ্যোক্তা ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলা। এই অনুষ্ঠানের সূচনা করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনকার এই আলোচনা সভা হয় জেলা ভিত্তিক। পরবর্তী সময়ে 7টি মণ্ডলে এই আলোচনা সভা হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী এবং কর্মব্যস্ততা সম্পর্কে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঠিকভাবে অবগত করার লক্ষ্যেই এদিনকার এই আলোচনা সভার আয়োজন। জেলার সমস্ত মণ্ডল সভাপতি, সাধারণ সম্পাদক, কর্পোরেটর এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। আজকে আমাদের সদর শহর জেলার উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির উপর আলোচনা সভা, সেই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়। আজকে জেলা ভিত্তিক এই আলোচনা সভা চলছে এবং পরবর্তী সময় 7টি মণ্ডলী এই আলোচনা সভা হবে।
আমাদের যিনি মার্গদর্শক শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনার জীবনী, কর্মব্যস্ততা এবং উনি যেই কাজ করেছেন সেই সম্পর্কে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা যাতে জানতে পারে, বুঝতে পারে, তার জন্য এই আলোচনা সভা। আগামী 29 এবং 30 জুন রাম ঠাকুর বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের রাজ্যভিত্তিক খো খো চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে 26টি খো খো টিম অংশগ্রহণ করবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত থাকবেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। শুক্রবার আগরতলা উদীয়মানের গৃহে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান উদ্যোক্তা কমিটির সম্পাদক রজত পাল এবং উদীয়মানের সভাপতি শ্যামল সাহা। 34th state level men women and 29 sub junior boys and girls state level খো-খো চ্যাম্পিয়নশিপ 2024 টুর্নামেন্টকে কেন্দ্র করে আজকের এই সাংবাদিক সম্মেলন। আগামী 29 এবং 30 জুন বিকাল 29 তারিখ বিকাল 3টা হইতে 29 তারিখ নাইট শিফট এবং 30 তারিখ ডে নাইট শিফট উভয় শিফটে এই প্রতিযোগিতা চলবে। ওই প্রতিযোগিতায় আমাদের এই প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই রাজ্যের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুত টিঙ্কু রায় মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রীযুত রাজীব ভট্টাচার্য মহোদয়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।